নমস্কার, আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে স্বাগত। আমরা নদীতে বা সমুদ্রে জোয়ার আসার কথা শুনেছি, বহুবার দেখেছি। গঙ্গাতে জোয়ার অনেক সময় দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে মানুষ দেখেছেন, জলোচ্ছ্বাস। দিনে দুবার করে জোয়ার ভাটা হয়, এটা ভৌগোলিক কারণ। আবার ঠিক একই রকমভাবে জ্যোতিষবিদ্যা বলছে বা জ্যোতির্বিদ্যা বলছে যে গ্রহের কারণের জন্য গ্রহের প্রভাব মানুষের উপর পড়ে। আর যদি আবার একটু ভূগোলে আসি, তাহলে সেখানে দেখতে পাবেন এই যে জোয়ার ভাটা হয় সেটাও কিন্তু চন্দ্রের আকর্ষণে হয়, চন্দ্র সূর্যের মিলিত আকর্ষণে হয়। এই যে জোয়ার, যাকে আমরা কোটাল বলি, এই কোটাল আরও বেশি ভয়াবহ হয় যদি চন্দ্র আর সূর্যের মিলিত আকর্ষণ থাকে, তার উপর যদি আবার নিম্নচাপ থাকে। ভরা কোটাল, মরা কোটাল, এগুলো আমরা পড়েছি। কিন্তু ঠিক এমনিভাবেই জোয়ার আসতে পারে। জোয়ার, আমি কেন লিটারেলি এই শব্দটা ব্যবহার করছি, কারণ অনেক মানুষকে দেখেছেন, আপনারাই দেখেছেন, আপনাদের সমাজেই আছে, যে তারা একটা সময় পর্যন্ত গরিব ছিল, কষ্ট করে তাদের জীবন কেটেছে। এমনকি এই যে কষ্টের জীবন, এটা দেখাতে গেলে আমি যদি আজকে এখন এই মুহূর্তে আমাদের ভারতবর্ষের টপ নচ ইন্ডাস্ট্রিয়ালিস্ট মুকেশ আম্বানি আর অনিল আম্বানির কথা বলি, তাদের বাবা ছিলেন হচ্ছে ধীরুভাই আম্বানি। এই ধীরুভাই আম্বানি একটা সময় ভীষণ কষ্ট করে দিন গুজরান করেছেন, ভীষণ কষ্ট করে। মানে দরিদ্র সীমার নিচে থাকা একজন মানুষ, তিনি কিভাবে প্ল্যান করে, বিজনেস করে, বুদ্ধি খাটিয়ে, ইন্টেলেকচুয়ালিটি দিয়ে তার দুই ছেলেকে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি দিয়ে গেছেন। তার মধ্যে আবার দেখুন গ্রহের অবস্থান কীরকম হয়। অনিল আম্বানি ধীরে ধীরে ব্যাংকরাপ্ট হয়ে গেছেন, অর্থাৎ এখন অনিল আম্বানির সঙ্গে কোনো কোম্পানির কোনো সংযোগ নেই। উনি কোম্পানিকে বাঁচানোর জন্য কোম্পানির ডিরেক্টরশিপ থেকে নিজে সরে এসছেন। আর অন্যদিকে কয়েক হাজার কোটি টাকা খরচ করে মুকেশ আম্বানি কয়েকদিন আগে অনন্ত আম্বানি তার ছেলের বিয়ে দিল। মোট সম্পত্তির পরিমাণ লক্ষ কোটি টাকার ওপরে, মোট সম্পত্তির পরিমাণ, ভলিউম অফ ওয়েলথ, ভলিউম অফ অ্যাসেটস, ভলিউম অফ কোম্পানিজ, কয়েক লক্ষ কোটি টাকার উপরে। এটা হয় কি করে? এই যে জোয়ার আসা, এটা হচ্ছে জোয়ার আসা অর্থের, মানে এটাকে আনকন্ট্রোলড মানি। যখন কোনো একজন মানুষ দেখবেন, এই আমি তো এটা একটা বিরাট উদাহরণ দিলাম, অনেক এরকম ছোটোখাটো উদাহরণ আছে আপনার এলাকাতে, আপনি দেখতে পাবেন। একটা সময় দুধ বেচত, একটা সময় খবরের কাগজ বাড়ি বাড়িতে দিত, একটা সময় গুঁড়ো মশলা বিক্রি করত, একটা সময় সাইকেলের পেছনে গামছা শাড়ি বেঁধে নদিয়া শান্তিপুর থেকে, ফুলিয়া থেকে নিয়ে এসে বাড়ি বাড়ি ঘুরে বিক্রি করতো। তার আজকে কোটি কোটি টাকা কামিয়েছেন। এটাকে আপনি জোয়ার বলবেন না তো কি বলবেন? হিউজ টাকা তার ঢুকে। এবার সবার জীবনে কিন্তু এই জোয়ারটা যে আসবে এমনটা, কিন্তু কার জীবনে আসবে প্রশ্ন হচ্ছে এখানে। এইবার কার জীবনে আসবে? যাদের হরোস্কোপের মধ্যে মানে দারুণ যোগ থাকবে দ্বিতীয় স্থানে, হ্যাঁ, আবার তার সপ্তম স্থানে, একাদশ স্থানে, তাদের কিন্তু জীবনে দারুণ জোয়ার আসে। আচ্ছা, তা তুমি বলছো যে সামনের এই সময়টা, এই 2 মাস, মানে শেষের আগামী 2 মাস, এই আগামী মানে এই বছরের শেষ 2 মাস, নভেম্বর ডিসেম্বর, হ্যাঁ, এই গ্রহের হেরফেরের জন্য মানে পারিবারিক মানে দাম্পত্য জীবনে তাদের সুখ পেয়ে যাবে, দারুণভাবে মানে হবে, আর অর্থের জোয়ারেও ভাসবে তারা। আচ্ছা, এবার কার হতে পারে সেটা? এইবার হবে মেষ রাশি, ধনু রাশি, সিংহ রাশি, মেষ, ধনু, সিংহ, বৃশ্চিক। আচ্ছা, এই 4টি রাশি। এইবার এই 4টি রাশির কিন্তু গ্রহগত ফলও ভালো থাকতে হবে। কিন্তু মেষের তো আবার শনি সাড়ে সাথী চলছে, তাও অর্থ আসতে পারে তার মধ্যে দিয়েও। আচ্ছা, এই লোকে বলে সাড়ে সাথীতে ভয় পায়। আরে সাড়ে সাথী, তার মানে এটা একটা নতুন মেসেজ যে সাড়ে সাথী থাকলেও লক্ষ লক্ষ টাকা রোজগার করা যেতে পারে। এই সাড়ে সাথীতে বিয়ে হয়, এই সাড়ে সাথীতে চাকরি হয়, আবার এই সাড়ে সাথীতে গুরুজনও হানি হয়, হানি হয়। এইবার কাদের হয়? যারা অপকর্ম করে, লোকের সম্পত্তি হরণ করে, মা বাবার গুরুজনদের সাথে অশ্রদ্ধা অবহেলা করে, হ্যাঁ, এবং লোকের সম্পত্তি ঠকিয়ে নেবে, লোককে অযথা হয়রানি করবে, গরিবদের অবজ্ঞা করবে, তাদের ক্ষেত্রে কিন্তু হবে না, তাদের উল্টো আরো ফল হবে। আচ্ছা, সেই জন্যই সাড়ে সাথী এই সময় লোকে যারা যারা খারাপ কাজ করবে, শনিদেব তাদের কড়া শাস্তি দেবে। আচ্ছা, আর যদি ভালো হয় তাহলে, যদি সে ভালো কাজ করে থাকে তাহলে তার ওই যে বললাম সে ছাপ্পড় ফড়কে পাবে। আচ্ছা, ওর মধ্যে দিয়েও চলে যাবে। আচ্ছা, বেরিয়ে যাবে সে।
তাহলে এই 2 মাসে মেষেরও পাওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ অবশ্যই, তাহলে বললাম পাওয়ার সম্ভাবনা রয়েছে। মান 2 মাস দারুণ ভালো সময় যাবে। সিংহেরও পাওয়ার সম্ভাবনা রয়েছে, হ্যাঁ একদম পাবে সর্বদিক থেকে। আচ্ছা, এবার প্রবলেম হচ্ছে কোন জায়গাটায়, ধরো এই যে প্রণয়ানন্দ, আমাদের ক্যামেরা পার্সন প্রণয়ানন্দ, ওর ধরো মেষ রাশি, ও কি পাবে? তাহলে কি দেখতে হবে? এইবার দেখো তার ছকটা দেখতে হবে, কি পজিশনে আছে, তার গ্রহগুলো কি পজিশনে আছে, সেইগুলো দেখে তবেই কিন্তু সবকিছু আমি ভালো যাবে। মানে এদের তার মানে রাশি থাকা মানেই যে সে পেয়ে যাবে সবকিছু, তার কম্বিনেশনটা দেখতে হবে। আচ্ছা, এই ছক মানে কি তোমরা যেটাই জন্ম তারিখ জানার পর যে ছকটা বার করো সেই ছক থেকে জানা যাবে? হ্যাঁ অবশ্যই। এবার ধরো যে কোনো একটা সামান্য কারণে, অনেক সময় তো তুমি এরকম বলেছো যে কোনো গ্রহ খুব খারাপ, কোনো গ্রহ অল্প খারাপ, যদি কোনো অল্প খারাপ গ্রহের জন্য তার রোজগার পাতির জায়গাটা, তার সংসার জীবনে প্রেমের জায়গাটা, বা তাদের নিজস্ব ব্যক্তিগত জীবনে প্রেমের জায়গাটা আটকে যাচ্ছে, তাহলে কি করবে? সেটাকে তার মানে দোষ খণ্ডন করে দিলে পরেই সে পেয়ে যাবে তার প্রাপ্তিটা। আচ্ছা, সেইটা করতে হবে। তো সেই দোষ খণ্ডন কিভাবে করা যায়? সেটা কি শুধুমাত্র স্টোন বা রেমিডি বা হাতে আংটি পরে, নাকি তার অন্য কোনো উপায় আছে? দেখো, আমাদের যে ডাক্তার আমরা দেখাই, সব সময় কি আমাদের ওষুধেই ভালো হয়? না, কখনো কখনো ফিজিওথেরাপিও দেয়, ফিজিওথেরাপি দেওয়া হয়, অপারেশন করা হয়, আরো অনেক কিছু আছে, অনেক পদ্ধতি আছে। হ্যাঁ, তেমনি আমাদের মধ্যেও অনেক পদ্ধতি আছে। তন্ত্রক্রিয়ার মাধ্যমে হয়, গ্রহযোগ খণ্ডনের মাধ্যমে হয়। এইবার নানা রকম, মানে যে জানবে সে ঠিক করে দিতে পারবে যে কোন পদ্ধতিতে তার কাজটা করলে পরে সে রেহাই পেয়ে যাবে। কাজে সেই পদ্ধতিটাও তো জানা দরকার না? বেশ, অতএব সেইগুলো যদি জেনে করে দেয়া যায়, আমি জানি অবভিয়াসলি সে ভালো থাকে। আচ্ছা, আর প্রেমের জায়গাটা একটু বলো। হ্যাঁ, প্রেমের জায়গাটা, কারণ এক হতো অর্থ আসলো, এবার আমরা জানি যে প্রেম হলে মানে অনেক সময় দেখা যায় অর্থ চলে যায়। হ্যাঁ, প্রেমের পিছনে মানে গার্লফ্রেন্ডের পিছনে বা বয়ফ্রেন্ডের পিছনে খরচা হয়, অনেক খরচা হয়। তো সেই খরচাটাকে আটকানোর কি কোনো পদ্ধতি আছে? মানে ধরো প্রেমও আসলো, অর্থও আসলো, এবার অর্থ এসে প্রেমের মাধ্যমে সেটা খরচ হয়ে যাচ্ছে, হাতে টাকা রাখা যাচ্ছে না, তখন সে কি করবে? কারা হাতে টাকা রাখতে পারে না সেইটা দেখতে হবে। কেন রাখতে পারে না? হ্যাঁ, দেখা গেল তার অর্থকারক শুধু প্রেম বলে না, অনেক কারণেই বেরিয়ে যায়। নেশা ভাঙে বেরিয়ে যাচ্ছে, সেটা তো হয়, অনেক কারণেই বেরিয়ে যাচ্ছে। এইবার সেই অর্থের জায়গাটা দেখতে হবে, তার অর্থের জায়গায় কোন গ্রহটা বসে আছে। দেখা গেল তার অর্থকারক গ্রহ ধননাশ যোগে আক্রান্ত, তখন সেই ধননাশ যোগকে কাটিয়ে দিলে তার অর্থ সমৃদ্ধি আসবে। মানে এটা কিন্তু হট করে দেখে একটা ওই বাচ্চাদের মতো খেলা নয়, এটা খুব সিরিয়াস একটা বিষয় জ্যোতিষ। যারা অ্যাস্ট্রোলজি সম্পর্কে নতুন প্রজন্মের যারা দেখছেন বা যারা পুরনো মানুষেরা রয়েছেন, তাদের অনেক রকম ধারণা আছে অ্যাস্ট্রোলজি সম্পর্কে, কারোর ভালো কারোর খারাপ, কিন্তু এটা যে একটা পুরো হিসাবের বিষয়, হিসাব করে করার বিষয়, সেটা কিন্তু আপনারা, আমি জানি না যে বুঝতে পারেন কি না, বুঝতে পারলে ডেফিনেটলি অনন্যাদির মতো একজন সিনিয়র মানুষের অভিজ্ঞতাকে কাজে লাগান। আমার কথা হচ্ছে এটা, একজন এক্সপিরিয়েন্সড মানুষ, দীর্ঘ প্রায় 40-42 বছর ধরে অ্যাস্ট্রোলজি করছেন, ওনার এই অভিজ্ঞতাকে কাজে লাগান। আমার কথা হচ্ছে, এবং এরকম বহু কাজ 40 বছরে কত ক্লায়েন্ট উনি দেখেছেন, এবং তার মাধ্যমে কিন্তু যে অভিজ্ঞতাটা সঞ্চয় করেছেন উনি, সেই অভিজ্ঞতা হচ্ছে, বলে না যে পুরনো ডাক্তার, বয়স্ক ডাক্তার। কেন লোকে বলে? কারণ সে নাকি পেশেন্টকে দেখে বুঝতে পারে তার কি রোগ। আর এখনকার ডাক্তাররা কি, হ্যাঁ ডেফিনেটলি অনেক যন্ত্রপাতি বেরিয়েছে, প্যাথোলজিক্যাল টেস্ট অনেক হচ্ছে, এখন ডাক্তারের কাছে গেলেই সে 2-1টা টেস্ট লিখবে, কিন্তু আগের ডাক্তাররা কিন্তু এটা লিখতো না, টেস্টের প্রয়োজন হতো না, এবং এত নাড়ি ধরে বলে দিত। প্যাথোলজিক্যাল সেন্টার ছিল না, একটাই ইনস্ট্রুমেন্ট ছিল, গলায় ঝোলানো একটা স্টেথোস্কোপ। সেই স্টেথোস্কোপ বুকে লাগিয়ে, পিঠে লাগিয়ে, পেটে লাগিয়ে তারা বুঝে যেত যে কি রোগ হচ্ছে, মানে হৃদস্পন্দন শুনে বা নারী স্পন্দন শুনে তারা বুঝে যেত। মানে দেখো কত এক্সপিরিয়েন্স লোকের ব্যাপারটাই কিন্তু আমার বাবা, আমার না টাইফয়েড হয়েছিল, বলেই ফেললাম, বেরিয়ে গেল মুখ থেকে। না সে ঠিক আছে, রোগ তো এটা হতেই পারে। আমার বাবা তো বাইরে আমাদের বিজনেস ছিল ওষুধের। এইবার আমার রোগটা কিছুতেই, মানে আমার জ্বরই থামাতে পারছি না, কিছুতেই জ্বর থামছে না। এবার বাড়িতে, হ্যাঁ বাবাও নেই, মাও নেই, সাংঘাতিক জ্বর উঠে গেল আমার। আমি তখন এফএসসি কলেজে পড়ি। এইবার কি হলো, মা না স্বপ্নে দেখলো কে জানে আমাকে বস্তা ভরে জলের মধ্যে ফেলে দিচ্ছে। এখান থেকে টেলিগ্রাম গেল, তখনের সময় তো টেলিগ্রাম ছিল। এইবার পরের দিনই মা বাবাকে নিয়ে ছুটে চলে আসলো। বাবা এসে সাথে সাথে মাথায় জল ঢালতে থাকতো, আর ডাক্তারে গিয়ে বললো আপনি কি, এটা একটা অব্যর্থ ওষুধ ছিল। দাঁড়াও, তুমি কথাটা মনে করিয়ে দিলে বহু পুরনো মানুষ রিলেট করতে পারবে। আগে কোনো মানে জ্বরের কোনো ওষুধ ছিল না, এইবার দেখো মাথায় জল, বাবা গিয়ে বললো
আচ্ছা আপনি এতদিন ধরে আমার মেয়ে জ্বরটাই নামাতে পারলেন না কেন, কি ব্যাপার? তখন বললো যে আমার বাবা বলল আপনি এই ওষুধটা দিলেন না কেন আমার মেয়েকে। আর আমার বাবা এসে সেই ওষুধটা দিল। আমার বাবার দারুণ এক্সপিরিয়েন্স এইসব বিষয়ে, আমার বাবা আয়ুর্বেদিক ছিল তো, তারপরেই সঙ্গে সঙ্গে আমার জ্বর নেমে গেল, টাইফয়েডও ঠিক হয়ে গেল। হ্যাঁ, এরকম আরো একটা ডাক্তার এরকম করেছিল আমার ভাইয়ের ব্যাপারে। এগুলো হচ্ছে অভিজ্ঞতা এবং হাত জোর। সেই থেকে কোনো ডাক্তার বা কোনো মাস্টার আমাদের বাড়িতে ঢুকলেই আগেই বলতো কি, ভয় পেত, ওই তোমার বাবা আছে কি। স্বাভাবিক, এটা আমি শুনেছি, আমার দাদুকে ওই লোকে ভয় পেত, মানে এই জন্য ভয় পেত সে ইংরেজি যা ধরবে সব ইংরেজিতে মারাত্মক আর কি। হ্যাঁ, তো এখন বাড়িতে ফার্স্ট ডিভিশনে পাস, ফাইনাল আমার বাবা। বাড়িতে আমার নাকি শুনেছি, আমার ছোটবেলায় যখন দাদু আসতো ঘুরতে, তখন বাড়ির ইংরেজি টিচার খুব চিৎকার করতো আগে, আর দাদু আসলে চুপচাপ পড়াতো, যাতে জোরে বললে পাশের ঘর থেকে যদি শুনে নেয়। আর উনি আবার খুব টেন্সের ভুল ধরতেন, ইংরেজি বলা না, মানে টেন্স, সর্বকিছয়, কোথায় পাস্ট প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোথায় সংস্কৃত, কোথায় সমস্ত আমার বাবা বিষয় মানে ভীষণ অভিজ্ঞ ছিল। চলো, আজকে একজন ফোনে রয়েছেন, আমি ফোন নেব। আমাদের এখানে একজন আলবেলু আছে, কথা ভালো হয় না, তোমার বাবা থাকলে আমি তাকে দেখিয়ে নিতাম। যাই হোক, কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, বলুন, কে বলছেন? আমি চুচড়া থেকে বলছি। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান দেখতে? ভালো লাগছে। ভালো লাগছে? কেন ভালো লাগছে? খুব দারুণ কেন? না, কারণ আমি আজ একদিন ফোন করে আমার ছেলের বিষয়ে জেনেছি, যা যা দিদি বলেছেন সবই ভালো লেগেছে। আজকে কার জন্য আবার ফোন করলেন? আচ্ছা, আমার মেয়ের জন্য ফোন করছি। ও, তার মানে আগে একবার ছেলের জন্য উনি। না না, ভালো লাগাটা না, ঠিক হয়েছে না, শুধু ভালো লাগছে সেই জন্য, সেগুলো সব ঠিক হয়েছে। আচ্ছা, হ্যাঁ, তার মানে আপনি দেখিয়েছেন? হ্যাঁ। আরে বাবা, তাহলে তো খুবই ভালো, খুব ভালো লাগলো শুনে। এইরকম ফোন যাদের আছে, আমাদের শুনে ভালো লাগে যে এই যে এত কথা বলছি আমরা, সেটা বাস্তব ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কি হচ্ছে এটাও তো জানা দরকার। মানে দিদি সত্যি মানে আমার উপকার করেছে, দেখি আমার মেয়েটা না একটা সার্ভিস করে। আচ্ছা, মেয়েটা নিয়ে আগে এসব বলার দরকার নেই, আগে আপনি মেয়ের জন্ম তারিখটা বলুন, আগে দেখা যাক ছকে কি আছে। 93, কত? 19 ডিসেম্বর 93 তে জন্ম। হ্যাঁ, 19 ডিসেম্বর। 19 ডিসেম্বর মানে 19/12/1993। সময় হচ্ছে 12:55। 12:55 দুপুরবেলা? হ্যাঁ, দুপুরবেলা। 12:55। কোথায় জন্ম? জন্মস্থান চুচুড়া হসপিটালে। কোথায়? চুচুড়া। এই চুচুড়া হসপিটালে। চুচুড়া মানে হুগলি। মীন লগ্ন, কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্রে জন্ম, গণ হলো রাক্ষসগণ। লাইনে থাকুন, আমি এবার একটা একটা করে বলবো। আচ্ছা, লেজিও আছে একটু বাবা মেয়ে। প্রথমে যেটা আমার চোখে পড়ে যাচ্ছে, এই মেয়ে মাথা গরম, একটুতেই মাথা গরম হয়ে যায়, এবং সবসময় একটা ওর মধ্যে ভয়, ভীতি, আতঙ্ক কাজ করে। আমি যা যা বলছি শুনে নিন ভালো করে, আমাকে উত্তর দিতে হবে। হ্যাঁ, এবং ওর কিন্তু চাকরি করার ছক, এটা কোনো না কোনো চাকরিও করতে চায় ছোটবেলা থেকে। দ্বিতীয় নম্বর কথা হলো, ওর বিয়ের জায়গায় একটা সমস্যা হবে, কারণ বিয়ের ঘর খালি থাকলে বিয়ে কিছুতেই হতে দিতে চায় না। ভুল না ঠিক বলুন আগে? হ্যাঁ, এই তো। তার মানে মেইন প্রবলেম হচ্ছে বিয়ে নিয়ে, মানে বিয়ে কারণ শুনুন, পয়সা হাতে থাকবে না তো, পয়সা তো থাকবে না, মাথা গরম, সেগুলো তো বললেন উনি। অর্থের কারক গ্রহ দুর্বল অবস্থায়, কি করে পয়সা থাকবে? নিচস্ত, বিপদ বলুন তো দেখি। কি বলে? যা রোজগার করে সব খরচ করে ফেলে, তাহলে নিজের চলবেটা কি করে? এ তো দেখা যাবে সেটা নিয়ে বড় চিন্তার মধ্যে। আচ্ছা, মাসের একটা পয়সা রাখতে পারে, মাসের শেষের দিকে আপনার থেকে বা বাবার থেকে টাকা ধার নিতে হয়, সেই অবস্থা হয় কি? মাঝে মধ্যে নেয়, বুঝুন অবস্থা। এবং ওর মানসিক দিকটা কিন্তু এখন খুব খারাপ, ওর 7.5 চলছে। আপনারা শরীর খারাপ হলেই সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাবেন, বসে থাকবেন না, বুঝতে পেরেছেন? আপনাদের, আপনার স্বামীর, আপনার, আর বিয়ে যদি দিতে চান আপনি কিন্তু আর দেরি করবেন না, বুঝতে পেরেছেন? এটা কি প্রতিকার করতে হবে? প্রতিকারে বিয়ের ঘর খালি তো, বিয়ের বাধাটা কাটাতে হবে। এবং ওর কিন্তু
যেটা আমি হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি, দ্বিতীয় পতি হলো মঙ্গল। মঙ্গল ওই ঘরে থাকুক বা না থাকুক, এতে কিন্তু মাঙ্গলিক দোষ একটা বর্তায়। দ্বিতীয় নম্বর কথা, ওর মধ্যে 20 যোগ হওয়ার জন্য মানসিক টেনশন, মানসিক অস্থিরতা কিন্তু ওকে ভীষণভাবে জ্বালাবে, বুঝতে পেরেছেন? উচাটন করে বেড়াবে আর কি। ভয়, ভীতি, আগে ওর মনটাকে স্থির করতে হবে। মনটাকে স্থির হলেই দেখবেন যে অর্থে এই উল্টো পাল্টা খরচ ওর বন্ধ হয়ে যাবে। কিসে খরচা করে এত টাকা? কিসে, কি ফোন টোন কেনে নাকি? মাথাটা গরম, এটা কথাটা ঠিক না, কথা তো ঠিকই, যে কথা বললাম না বলছি যে এই টাকাগুলো খরচা করে কিসে? বন্ধু টন্ধুর পেছনে খরচ করে নাকি? না না, এই ধরুন বাড়ির জিনিসপত্র হঠাৎ কিনে ফেলে, যা মনে হয় বাড়ির জিনিসপত্র যা হঠাৎ কিনে ফেলে। দিদি ঠিকই বলেছেন, হঠাৎ কিনে ফেলে, মানে যেটা ইচ্ছা হয় সেটা কিনে ফেলে। হ্যাঁ, হঠাৎ কিনে ফেলে। তাহলে এইগুলো তো বন্ধ করতে হবে। আপনি একদিন ওকে নিয়ে আসুন। আচ্ছা, আপনি একদিন ওকে নিয়ে আসুন। যদি বিয়ে দিতে চান দেরি করবেন না, বুঝতে পেরেছেন? আপনার বাড়ির থেকে কোন চেম্বারটা কাছে হবে একটু দেখে নিন। হ্যাঁ, বারাসাত, শেওড়াফুলিতে তো চেম্বার আছে। শেওড়াফুলিতে চেম্বার আছে 10 তারিখে, কিন্তু তাও তো এখনো দেরি আছে। আমার মনে হয় যে তার আগে যদি আপনি পারেন অনলাইনেও যোগাযোগ করে নিতে পারেন। 7596853615 এই যে নাম্বারটা, এই নাম্বারে আপনাকে ফোন করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো কত সম্ভাবনা আছে। মেয়ে রোজগার করে, কিন্তু সেই রোজগারের কোনো মানে নেই যে খরচা করতে জানে না। রোজগারটা বড় কথা নয়। গরিব মানুষ হয় রোজগারের জন্য নয়, গরিব মানুষ হয় খরচা করতে না পারার জন্য। কেউ 1 লাখ টাকা রোজগার করে, কেউ 30,000 টাকা রোজগার করে। 30,000-এর লোক বড় লোক হতে পারে, 1 লাখের লোক গরিব হতে পারে। কারণ খরচাটা হচ্ছে একটা আর্ট। খরচা কিভাবে করতে হবে সেটা জানা বুঝতে হবে একদম। এইবার পরীক্ষা সামনেই সবার, কিন্তু এবার যারা পড়াশোনা করছে তাদের কিন্তু এই কুম্ভ রাশি, তুলা রাশি, সিংহ রাশি, হ্যাঁ, এবং মীন রাশি, এই সব রাশির কিন্তু পড়াশোনার ক্ষেত্রে রেজাল্ট দারুণ খারাপ হবে। অতএব তারা অবশ্যই, যাতে রেজাল্ট ভালো, ছেলেদের রেজাল্ট খারাপ করবে। মায়েরা ভাবছে আমার ছেলে তো ভালো, কি করে আমার ছেলের রেজাল্ট খারাপ হয়? কারণ তার মধ্যে রাহু ঢুকে গেছে, তার মধ্যে 7.5 ঢুকে গেছে কারুর। এই সবের জন্য কিন্তু রেজাল্ট খারাপ হবেই হবে। অতএব এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এবার যে সতর্ক থাকবে সে তার ভালো হবে, আর যে সতর্ক থাকবে না তার ভালো হবে না। কারণ কনসেন্ট্রেশনের দারুণ অভাব হবে, আর কনসেন্ট্রেশনের অভাব হলেই কিন্তু পড়াশোনায় যেটা পড়বে সেটা ভালোভাবে লিখতে পারবে না, যেটা পড়বে সেটা মনে রাখতে পারবে। চলো, আরো আরেকজন ফোন আছে, নিয়ে নি। কে আছেন ফোনে? হ্যাঁ, হ্যালো। কোথা থেকে বলছেন দিদি? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে কার সম্পর্কে জানবেন? এই আমার মেয়ের সম্পর্কে। দিদির প্রোগ্রাম কেমন লাগে? আর কেউ এসেছিল কিনা একটু বলুন আমাকে। আমার মাসির মেয়ে গেছিল। মাসির মেয়ে গেছিল? আচ্ছা, মাসির মেয়ে কি জন্য এসেছিল? ও চাকরির জন্য। চাকরি পেলো? রেলে চাকরি পেয়েছে। হ্যাঁ হ্যাঁ। কিসে পেয়েছে? রেলে। হ্যাঁ হ্যাঁ, রেলে বললো তো, রেলে। বাহ বাহ, তাহলে এই সব কথাগুলো জানতে পারলে এত খুশি হই, মানে ভীষণ ভালো লাগে, ভীষণ। আচ্ছা, আজকে আপনি জানবেন আপনার মেয়ের জন্ম তারিখ বলুন। আমার মেয়ের জন্ম তারিখ 3/2/2004। 3/2/2004। জন্মস্থান? কলকাতা। জন্মস্থান কলকাতা। জন্ম সময়? তোমার 3:25 PM। 3:25 PM, মানে দুপুরবেলায় জন্ম। বেশ, দেখা যাক কি আছে ছকে। আগে কিচ্ছু বলতে হবে না, আগে ছকটা দেখা যাক কি আছে না আছে। আচ্ছা আচ্ছা। সময়টা বললো না তো উনি? সময় বলেছেন 3:25 দুপুরবেলা, মানে 15:25। 15:25। মিথুন লগ্ন, মিথুন রাশি আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ, এটা জানি। ব্যাস, ঠিক আছে। আর নরগণ, লাইনে থাকুন, এবার বলবো। হ্যাঁ হ্যাঁ, এটাও জানি। জানেন? আচ্ছা, এ অঙ্কে তো ভালো না, আর্টস নিয়ে পড়াশোনা ছাড়া আর কি গতি আছে। আচ্ছা, মানে সায়েন্সে পড়াশোনা হবে না তুই বলছিস? না না, এটা কিন্তু তুমি ছক দেখে বলছো, এখন উনি কিচ্ছু বলেনি কিন্তু এই বিষয়ে। আপনার মেয়ে কি আর্টস নিয়ে পড়ে? হ্যাঁ হ্যাঁ, অঙ্কে ভালো ছিল না ওর মেয়ে? না না, অঙ্কে ভালো না। এই সব প্রেডিকশন শুনে কি রকম লাগে? মনে হয় যে আপনাকে চেনে অনেক। এবং ও শরীর স্বাস্থ্য সব বলা যায় জন্ম ছক দেখে। শরীর স্বাস্থ্য ভালো যায় না ওর। ও ভীষণ টেনশন, আর যা কিছু সব চটজলদি, এক্ষুনি তো একটু পুরো সব কথা মিলবে। আপনি
আপনি যা যা ভাবতে পারেননি সেই কথা মিলিয়ে দেওয়া যায় ছক দিয়ে, ছক দেখে। হ্যাঁ এটা ঠিক, এটা ঠিক। তাহলে এই যে এইগুলো উনি বলছেন, আপনার মেয়েকে উনি চেনে না আপনাকে উনি চেনে? বলেন। হ্যাঁ সে তো ঠিকই। তাহলে শুনুন, এইবার আমি বলি, যদি ওর পড়াশোনায় ভালো রেজাল্ট পেতে চান, হ্যাঁ, তাহলে কিন্তু আর দেরি করবেন না। কারণ এই কনসেন্ট্রেশন পাওয়ারটা ওর বাড়াতে হবে। দ্বিতীয় নম্বর কথা, ওর চতুর্থপতি ভালো অবস্থায় না থাকলে আমরা বলি আপ টু গ্রাজুয়েট, বুঝতে পেরেছো? সেখানে আরেকবার শুনি, চতুর্থপতি যদি ভালো না থাকে তাহলে আপ টু গ্রাজুয়েট পড়াশোনা হয়, তারপরে আর হতে চায় না, হতে চায় না, গ্রাজুয়েটই হতে পারে। গ্রাজুয়েটে হয়েও রেজাল্ট খারাপ হবে, পড়াশোনায় খারাপ রেজাল্ট আসবে, হতে দেবে না, হতে দেবে না। তার মানে ও এখন কি নিয়ে পড়াশোনা করছে বলুন তো? ও তো আর্টস নিয়ে পড়ছে। আর্টস নিয়ে পড়ছে। পরীক্ষা কবে আগে সেটা বলুন। সেটা আমার তো ঠিক এখনো জানা নেই। যাই হোক, পরীক্ষা হবে, এর মধ্যে রেজাল্টের ব্যাপারে ভাবুন। ওর আপনি ইমিডিয়েট ওর পরীক্ষাটা যাতে গ্রাজুয়েট হতে পারে এবং ওর মনোসংযোগটা যাতে বাড়ে, তার জন্য কিন্তু আপনাকে ইমিডিয়েট যোগাযোগ করতে হবে। এবং ওর কিন্তু কোনো মানে বাজে ছেলের সঙ্গেও জড়িয়ে যাবে। ও তা সেইগুলো একদম জড়াবে, কেউ আটকাতে পারবে না। আমি একদম এরকম ওপেনলি বলে দিচ্ছি। কিছু মনে করবে না, প্রেম টেম করে কারোর সাথে? হ্যাঁ করে। ভালো না, ছেলেটা ভালো না। কেমন আপনি জানেন, চেনেন তাকে? ভালো না, না ছেলেটাকে এমনি চিনি না, শুন মানে এমনি জানি, এমনি চিনি না। সে কি করে, কাজকর্ম কি করে ছেলেটা? কি কাজ করে, কোথায় বললো কাজ করে একটা, কোথায় এমনি কেমন, কোন 20,000 টাকা মতন মাইনে পায় বললো। কত? 20,000 টাকা। 20,000 টাকা মাইনে তো হবে না এখন, ওরও রোজগার বাড়াতে। তার ফ্যামিলি কেমন, ভালো? বললো তার এক ভাই আছে, বাবা আছে, আর মা মারা গেছে এই 1-2 বছর হলো। ফ্যামিলি কেমন আগে সেটা, বাবা থাকলে তো ফ্যামিলি কেমন? ফ্যামিলি আমরা সেরকম ভাবে যোগাযোগ করিনি। আপনি দিদি এই মেয়ের ছক ইমিডিয়েট দেখান। আপনি যদি একে ভালো জায়গায় দিতে চান, আমার কাছে সোজা কথা, স্পষ্ট কথা, হ্যাঁ, এর ছক কিন্তু ছন্ন ছাড়া যোগের ছক, অঙ্গারক যোগের ছক। এর ডিভোর্সের জায়গায় নিয়ে যাবে। আর এমনিতেই যার সঙ্গে বিয়ে মানে প্রেম করছে, সে ছেলেটি মোটেই ভালো নয়। আপাত দৃষ্টিতে আমি যেটা দেখতে পাচ্ছি, চকচক করলেই শোনা হয় না, চকচক করিলেই শোনা হইবে না ভাই। সেটা সিটি গোল্ডও হতে পারে, সেটা পেতলও হতে পারে। বুঝতে পেরেছেন কি বললাম? একটু দেখিয়ে নিন এর ছকটা। এটা আয়না, আজ অবধি আমার এই ব্যাপারটা ভুল হয় না। ঠিক, আপনি খোঁজ নিন, তারপরে সে মেয়ে পস্তাবে। আমার তো দেখা আচ্ছা বড় বড় ঘরের ছেলে মেয়েরা কি বদমাইশ ভাই। আর এই মেয়েও কিন্তু সত্যি কথা, উনি যাই বলুক, ওনার মেয়েও কিন্তু একটু আছে, চালাক চতুর। মানে কি জানো, যে যাও একটু বুঝে মিথ্যে কথা বলা, এগুলো কিন্তু বলবে ওনার মেয়ে, একটু মিথ্যে কথা বলার স্বভাব আছে। আপনার টেনশন বাড়ছে দিন দিন মেয়েকে নিয়ে, হ্যাঁ কি না? হ্যাঁ আমি বলছি চাকরি বাকরিটা। আরে চাকরি, আপনার পাস না করলে কিসের চাকরি? আপনি তো মাথা খারাপ। ও তো ঠিক কথা না, যদি হবে কি সেটাই আপনি যোগাযোগ করুন। দিন আগে ওর তো পাশের জায়গাটা ভালো নেই, আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন, যান, বিফলে যাবে না। দেখো মাঝপথে পড়াটাও যাবে, আর রিলেশনের জন্য আবার অসুবিধা। আমি একটু চেম্বারটা বলে দিই দিদি। থ্যাংক ইউ, আপনাকে যোগাযোগ করবেন হেল্পলাইন নাম্বারে। 27 তারিখে বারাসাত চেম্বার আছে, মিস করবেন না, হাতে সময় নেই একদম। 29 তারিখে হচ্ছে শ্যামবাজার, 3 তারিখে বহরমপুরে চেম্বার, 4 তারিখে কৃষ্ণনগর চেম্বার, 7 তারিখ গড়িয়াহাট চেম্বার, 10 তারিখে হচ্ছে শেওড়াপল্লী চেম্বার, ওই যে বললাম আগের জনকে, 13 তারিখে হচ্ছে খড়গপুর চেম্বার, 14 তারিখ তমলুক, আর 17 তারিখে শিলিগুড়ি চেম্বার। পরের গুলো নভেম্বর বললাম। অনলাইন 4টা থেকে 7টা অবধি অনলাইন। যারা দূরের লোক তারাও তো দেখায়, যে কোনো জায়গা থেকে অনলাইন করা জায়গা থেকে অনলাইনে আসতে পারেন, বাস অনলাইনে আসতে পারবেন। কিন্তু পেবেল সেটা বলে দেওয়া হলো, সেটা পেবেল, হ্যাঁ অনলাইন করবেন। এবং অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব দেখবেন, যেগুলো অনেক বিষয় সেখানে বলা আছে, জানতে পারবেন। চলো আজকে এখানে শেষ করব, কালকে বিকেল 4টায় আবার দেখা হবে। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।